কাজী রাশেদ খান, আপনি এখন যেহেতু বিএনপি রাজনীতি করছেন, অভিযোগের তীরটা একেবারে সরাসরি বিএনপির দিকেই, যে আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে বিএনপি ভূমিকা রাখছে এবং বিএনপির সমঝোতা ছাড়া আওয়ামী লীগের আসলে এই শক্তি প্রদর্শনের কোনো সুযোগই নেই। এই অভিযোগের উত্তরে কি বলবেন? বিএনপির দিকে তো তীর তারা দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এনসিপির নেতৃবৃন্দরা ছাত্রলীগের মিছিলের নিরাপত্তা প্রদান করার ব্যাপারে তারা প্রতিশ্রুতি দিচ্ছে। নিশ্চয়ই সমকালের সংবাদটি আপনি দেখেছেন যে চট্টগ্রামের একজন এনসিপি নেতা, তার নাম হাজ্জাতুল ইসলাম সাইদ, তিনি ছাত্রলীগের মিছিল, সেই মিছিলের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তিনি কমিটেড। আমার প্রশ্ন হলো, তাহলে কি এনসিপি ছাত্রলীগের মিছিল নিরাপদে করার জন্য রাস্তা ভাড়া দিচ্ছে? এটা কি শুধুমাত্র চট্টগ্রামে, নাকি সারা দেশে এনসিপি ছাত্রলীগকে এইভাবে প্রোটেকশন দিচ্ছে? যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ছাত্রলীগের যারা ছিলেন, যারা কোনো অপরাধ করেননি, চাইলে এনসিপিতে যুক্ত হতে পারেন। এনসিপি একটি সম্ভাবনাময়ী দল। আমার কাছে মনে হচ্ছে যে এই দলটি ধ্বংস করার একটি চক্রান্ত আছে এবং সেই চক্রান্তের অংশ হিসেবেই কোনো কোনো নেতা তারা আসলে ছাত্রলীগের এই মিছিলকে তারা প্রোটেকশন দিচ্ছে, মাঠ ভাড়া দিচ্ছে, ছাত্রলীগের কাছ থেকে টাকা পয়সা বা আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে। এবং নাহিদ ইসলামের সবথেকে বড় ভুল, আওয়ামী লীগের পুনর্বাসনের কথা মনিরা শারমিন বললেন, নাহিদ ইসলামের ওই বক্তব্যের কারণে পুনর্বাসন আরও সহজ হয়ে গেছে। যে ছাত্রলীগের যারা আছেন, যারা নিরপরাধ, তারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। মনিরা শারমিন নিজেই বললেন যে ব্যক্তি হিসেবে আপনি কয়জনের বিচার করবেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। তা দল হিসেবে আওয়ামী লীগের বিচার শেষ হওয়ার আগে কিভাবে আপনি বলেন যে ছাত্রলীগের যারা নিরপরাধ তারা এনসিপিতে যুক্ত হতে পারেন? 10 টাকার নাহিদ ইসলামের, তিনি গণঅভ্যুত্থানের নেতা হিসেবে এই কথা বলতে পারেন না। মনিরা শারমিন যে ভাষায় বললেন, এই ভাষায় বললে আমি তাকে থ্যাংক ইউ দিতাম, কিন্তু তার এই বক্তব্যের কারণে আমি নাহিদ ইসলামকে ঘৃণা জানাই যে তিনি গণঅভ্যুত্থানের পোস্টার বয় হিসেবে এই কথা বলতে পারেন না। এই কথা বলার পরে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করাটা আসলে কঠিন হয়ে যায়। ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। ঠিক একইভাবে দল হিসেবে বিচার করার জন্যই তো বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল। নিশ্চয় আপনি বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমরা দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই। আর আমাদের এনসিপির বন্ধুরা, জামাতের বন্ধুরা, তারা বলছিল সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জামাত ইসলামকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে ফলাফলটা কি হয়েছে? খুব বেশি লাভ হয়েছে? এই আইনের মাধ্যমে একটি দলকে নিষিদ্ধ করলে সেটা আসলে চিরস্থায়ী হয় না। এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দলের বিচার করতে হবে। বিএনপি একটি পরিপক্ক রাজনৈতিক দল হিসেবে যথার্থই বলেছিল, আর এনসিপি এবং জামাতের পক্ষ থেকে অপরিপক্ক রাজনৈতিক দল হিসেবে তারা যে ধরনের আন্দোলন করে সন্ত্রাস বিরোধী আইনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করলো, এর ফলাফল খুব বেশি ভালো হবে না। বেশি দিন এটার আসলে স্থায়িত্ব হবে বলে আমার কাছে মনে হয় না। এখানে জনাব রাশেদ খান, আমি একটু ছোট্ট করে প্রশ্ন করে রাখি যে তাহলে সেই অধ্যাদেশটিকে সংসদে বিএনপি সরকার গঠনের পরে বিল আকারে রূপ দিল কেন? আচ্ছা, তখন না হয় এনসিপির প্রেসার ছিল, ইন্টারিমের প্রেসার ছিল। প্রসঙ্গে আসবো। দেখেন, এখানে আমাদের বোন মনিরা শারমিন তিনি বললেন যে বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে এবং বিএনপির নেতাকর্মীরা নাকি বিশেষ করে নেতারা নাকি আওয়ামী লীগের প্রোটেকশনে ছিল, ব্যবসা বাণিজ্য চালিয়েছে, আর কর্মীরা মার খেয়েছে। এখনো তো মার খাচ্ছে বিএনপি ছাত্রদলের কর্মীরা, আর আপনার এনসিপি এক্স্যাক্টলি এনসিপির নেতৃবৃন্দরা প্রোটেকশন দিচ্ছে। তার মানে বিএনপির কর্মীরা সঠিক পথে আছে। হ্যাঁ, 2-1 নেতাকে নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু দলগতভাবে বিএনপি আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে না। এর কারণটা হলো আওয়ামী লীগের দ্বারা সব থেকে বেশি নিপীড়িত দলের নাম হলো বিএনপি। সব থেকে বেশি গুম খুন নিপীড়নের শিকার হয়েছে, জেল জুলুম হামলা মামলা শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। সুতরাং প্রশ্নই ওঠে না যে বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করবে। কিন্তু বিএনপি একটি চাপের মধ্যে আছে, একটি সমস্যার মধ্যে আছে। সমস্যাটা কি জানেন? সেই সমস্যার জট খুলেছে এনসিপি নেতা সারজিস আলম। তিনি একটি টেলিভিশন টকশোতে বলেছেন যে আমাদের জোটে আছে, তারপরে একটু সমালোচনা করি, জামাত ইসলাম আওয়ামী লীগের ব্যাপারে তাদের নমনীয়তা রয়েছে,
আওয়ামী লীগ ছাত্রলীগ মিছিল করছে, জামাতের কেউ মাঠে নামছে না। নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে যে সময় বিএনপির পক্ষ থেকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের মানে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ উত্থাপন করা হলো, তখন জামাতের আমির বলল যে আর 2টা দিন কি একটু ভেবে দেখা যেত না? তার মানে কি, আপনি আন্দোলন করলেন, যমুনা ঘেরাও করলেন, আর আপনি আমতা করেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। এর মূল কারণটা হলো যে ভোট ব্যাংক। এই জন্যই সার্জিস আলম বলেছে জামাত ইসলামকে আওয়ামী লীগের ব্যাপারে মাঠে দেখা যাচ্ছে না। এই সুবিধাবাদী দল বিএনপি এখন যদি বেশি চড়া হয়, সেক্ষেত্রে এই জামাতের নেতৃত্বে যে জোট রয়েছে তারা আওয়ামী লীগের প্রতি নমনীয় হবে। আওয়ামী লীগের বিশাল একটি ভোট ব্যাংক রয়েছে এবং আওয়ামী লীগকে সাথে করে জামাত আগামীতে ক্ষমতা আসতে চায়। জামাতের বর্তমান কর্মযোগ্য দেখে আমার যেটি মনে হচ্ছে, জামাত ইসলামী আসলে বর্তমানে মানে আওয়ামী জামাত লীগে পরিণত হয়েছে। নিশ্চয়ই আপনি জানেন যে জামাত ইসলাম একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল। তারা গণতন্ত্রকে নামে মাত্র মুখে বিশ্বাস করে, অন্তরে লালন করে না। ভবিষ্যতে এই বাংলাদেশে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগের থেকে বড় ফ্যাসিস্ট হবে। এই যে ইসলামী ব্যাংক দেখছেন না, এতদিন পুরুষরা আন্দোলন করলো, কাজ হইল না, এবার জামাত ইসলামের নেতাদের কর্মীদের বউকে রাস্তায় নামিয়ে দিয়েছে। মানে জামাত ইসলাম দেখেন দল হিসেবে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য নিজের ঘরের স্ত্রীকে এখন রাস্তায় নামিয়েছে। আপনার এই স্ত্রীরা, যারা স্ত্রী বা সহধর্মিনী, তাদের প্রতি আমার সম্মান রয়েছে। তারা আওয়ামী লীগের সময় কেন মাঠে নামে নাই? তখন আপনার এই সহধর্মিনী যারা কোথায় ছিল? হ্যাঁ, আপনি বলতে পারেন যে মহিলা জামাত, কিন্তু ম্যাক্সিমামই তো আপনার জামাত ইসলামের নেতাদের সহধর্মিনী। এরা ওই সময় কোথায় জুলাই ছিল? আন্দোলনেও তাদের পাননি না, কোথায় ছিল তারা? জুলাই আন্দোলনে দেখেন নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে কারা বের হয়ে এসেছে? আর আজকে কারা মিছিল করছে? আজকে তো অধিকাংশই আপনার নেকাব পরা, দেখেই বোঝা যাচ্ছে যে তারা আসলে আপনার জামাত ইসলাম এবং ছাত্রী সংস্থার, তাই না? এবং তারা সেই পরিচয় দিচ্ছে। এর আগে দেখেন নাই যে মানে জামাতের এক নেতা জামাতের মিছিলে স্লোগান দেয়, সেই নেতা আবার সাধারণ গ্রাহক সেজে সে ওই বাইতুল দুঃখিত আপনার ইসলামী ব্যাংকের সামনে গিয়ে স্লোগান দেয়। সাধারণ গ্রাহক সেজে এখন আন্দোলন করছে। আমরা দেখেছি যে শিবির সাধারণ শিক্ষার্থী সেজে আন্দোলন করে, এইবার দেখলাম জামাতের নেতারা সাধারণ গ্রাহক সেজে আন্দোলন করে। এর থেকে লজ্জার কি হইতে পারে? নিজের ঘরের বউকে আপনি রাস্তায় নামিয়ে দিয়েছেন শুধুমাত্র ইসলামী ব্যাংক রক্ষার জন্য। কারণ কি জানেন? আজকে দেখলাম যে আপনার সাংবাদিক জুলকার নাইন শায়ের ভাই তিনি একটি পোস্ট করেছেন, জামাতের একজন নেতা গিয়েছে ইসলামী ব্যাংকের একটি ব্রাঞ্চে, সেখানে ওই কর্মকর্তার কাছ থেকে 5,000 টাকা বাইতুল মালের অনুদান হিসেবে চাওয়া হচ্ছে এবং ওই ব্যাংকের সকল কর্মকর্তাকে নাকি বা কর্মচারীকে 5,000 করে দিতে হবে। তাহলে এই ইসলামী ব্যাংকে ওরা কি বানাইতে চায়? জামাত ইসলাম এই স্টেটের মধ্যে আর একটা স্টেট বানাতে চায় এবং তারা এইভাবে তাদের অর্থনৈতিক কাঠামো নিয়ন্ত্রণ করছে। এখন এক দেশের ভিতরে জামাত ইসলাম আরেকটা দেশ বানাবে, এটা তো ভাই হইতে পারে না। এই ইসলামী ব্যাংককে জামাত ইসলামের হাত থেকে রক্ষা করতে হবে। শেষ করি, শোনেন, এই ইসলামী ব্যাংক কেন আসলে তারা এইভাবে আন্দোলন করতেছে, মূল কারণটা হলো ইসলামী ব্যাংকে জামাত শিবির না করলে চাকরি হয় না এবং শিবিরের পুনর্বাসন কারখানা হলো ইসলামী ব্যাংক। সুতরাং এই ব্যাংকটিকে তাদের রক্ষা করতে হবে। এই জন্য বলছে যে ইসলামী ব্যাংকে কেন্দ্র করে আরেকটি গণ অভ্যুত্থান হয়ে যেতে পারে, আরেকটি 5 আগস্ট হয়ে যেতে পারে। অথচ 16টা বছর ওই মগবাজার জামাতের কার্যালয়ে তালাটা ঝুলেই ছিল, খোলার জন্য কোনো নেতা যায় না। এখন তারা বিপ্লবের হুমকি দেয়। বিপ্লব করার যোগ্যতা সক্ষমতা জামাত ইসলামের নাই। এই বাংলাদেশে জামাত ইসলামের নেতৃত্বে কোনো বিপ্লব হবে না, আন্দোলন হবে না এবং কোনোটাই সফল হবে না। নাহিদ ইসলাম এই কথাই বলে গেছে যে এই দেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। আমিও বললাম